ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চান্স পাওয়ার থেকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের টিকেট থাকা হলো বড় চ্যালেঞ্জ। আপনি আবেগের বসে সিএসসি নিলেন, আপনি আবেগের বসে সিএস ট্রিপলি নিলেন, আপনি আবেগের বসে সিভিল নিলেন, কিন্তু এক সেমিস্টার যাওয়ার পরে দেখলেন যে আপনার আর ওইটা ভাল লাগে না, তখন কিন্তু আর আপনার কোনো ওয়ে থাকবে না। ঠিক আছে, তো একটু ভেবে চিন্তে ডিসিশন নিয়ে সাবজেক্ট চয়েসটা দিবেন। কারণ সাবজেক্ট হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তোমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ 2023-24 গতকাল ফলাফল প্রকাশিত হয়েছে। অলরেডি সকালেই তোমরা ফলাফল দেখে ফেলছো, তোমাদের নিজেদের পজিশন কি তোমরা সবাই জেনে ফেলছো। তো যারা যারা চান্স পাইছো, অর্থাৎ 1 থেকে 200-এর মধ্যে মেরিট লিস্টে আসো, সবার জন্যই শুভকামনা রইল। তোমাদের ভবিষ্যৎটা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে নিয়ে সুখে হোক, তোমাদের লাইফটা সেটেল হোক। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এখন যে প্রশ্নগুলো তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, যে আমি কোন সাবজেক্টটা নিব, সেকেন্ড ল্যাব ফ্যাসিলিটিস কেমন, কোন ডিপার্টমেন্টের টিচার কেমন, আইএবি ফ্যাসিলিটিস না থাকার পরও কি কোনো সমস্যা হবে কি হবে না, তারপর আমার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া উচিত কি উচিত না, আমি অন্য একটা ইউনিভার্সিটিতে ভর্তি আছি এই পারপাসে, দেন হলে থাকার বেনিফিট কি বা কিভাবে আমরা হলে উঠতে পারি, তারপর ভর্তি পরীক্ষায় কিভাবে আমরা সাবজেক্ট চয়েস করব, এই ওভারঅল একটা ভিউ নিয়ে বা এই ওভারঅল টপিকস নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা। তো তার আগে তোমাদের সাথে আমার জার্নিটা একটু ছোট্ট করে শেয়ার করে দেই। ছোট্ট বলতে একটু বৃহৎ হয়ে যাবে, একটু কষ্ট করে দেখে নাও। তোমাদের সাথে এই লার্ন উইথ বিপ্লবের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যাত্রাটা প্রায় 3 থেকে 4 মাসের, এর বেশি নয়। এবং জানো যে আমি পরপর 2বার পরীক্ষার ব্যাচ ওপেন করছি এবং ওই ব্যাচের মধ্যে আমি কিছু ক্লাস নেওয়ার ট্রাই করছি এবং সেই ক্লাসের সবগুলা আমি আমার ইউটিউবে আপলোড করে দিছি। এখন এই যে ক্লাসগুলো ছিল, জানি না কতটুকু হেল্পফুল ছিল বা কোয়ালিটিফুল ছিল, বাট আমি চেষ্টা করছি আমার দিক থেকে সর্বোচ্চটুকু করার, কতটুকু করতে পারছি জানি না। আর শেষ সময় এসে যেহেতু তোমরা ডিও, জিএসটি, বুয়েট, কুয়েট সবকিছু কাঁপিয়ে পরাজিত হয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসছো, সেহেতু আমি বিশ্বাস করি অ্যাডমিশন সম্পর্কে তোমাদের এনাফ 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 নলেজ আছে। তাই বৃহৎ অ্যামাউন্টের কোচিং করে আর শেষ সময়ের টাকা অপচয় যাতে না হয়, সেই লক্ষ্যেই আমার এই পরীক্ষার বেসগুলা নেওয়া। তোমরা জানো যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন পরীক্ষার আছে, তাদের অ্যামাউন্টটা অনেক এক্সপেন্সিভ, হয়তো বা তাদের ক্লাস কোয়ালিটি ভালো এজন্য এক্সপেন্সিভ, কিন্তু অনেক মানে কি বলবো দরিদ্র ফ্যামিলি আছে যারা হয়তো বা ক্লাস মানে ওই অ্যামাউন্টটা পে করতে পারে নাই, তাদের জন্যই আমার বেস্টটা খুলে আর কি। আর তোমরা যেহেতু সবগুলা ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পরে এখানে অবশ্যই আসছো, সেহেতু তোমরা কোচিং করে আসছো, অনেক কিছুই জানো। তাই এই এক্সপেন্সিভ জিনিস মানে এখন এত হাই কোয়ালিটির না করে তোমরা জাস্ট প্রশ্নের প্যাটার্নটা পেয়ে গেলেই তোমরা কিন্তু মানে পারতা আর কি, ওভারকাম করতে পারতা। সেই লক্ষ্যেই আমার এইগুলা খোলা আর কি। অবশ্যই যতগুলা কোচিং করানো হয়েছে সবগুলোই কোয়ালিটিফুল কোচিং এই ছিল আর কি। তো আমি ওই কোন কোচিং সম্পর্কে আমি নিন্দা করি না, আমি জাস্ট আমার কথাটুকুই বললাম আর কি, আমি কি জন্য খুলছিলাম বা আমি খোলার কি জন্য লক্ষ্য স্থির করলাম আর কি, যেহেতু এটা আমার ফার্স্ট ব্যাচ ছিল। কতটুকু তোমাদের দিতে পারছি জানি না, তবে চেষ্টা করছি। আর তোমরা যারাই আমাকে মানে মেসেজ দিছো ইনবক্সে, সবার জন্য শুভকামনা। তোমাদের রেজাল্ট পেয়ে তোমরা কতটুকু খুশি হয়েছো জানি না, আমি অনেক বেশি খুশি হয়েছি। আমি যখন আমার এসএসসির বা এইচএসসির বা আমার এডমিশনের অনেক রেজাল্ট আমি আমার টিচারদের সাথে শেয়ার করতাম, ওনারা বলতেন যে মানে একটা স্টুডেন্ট ভালো করলে তার ওই স্টুডেন্ট থেকে টিচাররা বেশি খুশি হয়। জানি আমি তোমাদের শিক্ষা গুরু না বা তোমাদের আমি কোনো কিছুই পড়াই নাই, কিন্তু তবুও এই 3-4 মাসে তোমাদের সাথে একটা আন্তরিকতা ক্রিয়েট হয়েছে এবং তোমাদের প্রত্যেকের প্রায় 20 থেকে 25 জনের মতো আমাকে যারা ইনবক্স করছো না, সবার মেসেজ দেখে আমার একটা মানে বলবো কি ইন্টারনাল একটা ভালো লাগা কাজ করছে। তোমরা এই জিনিসটা হয়তো বা ফিল করতে পারছো না, এখন তোমরা টিউশন করাবা করাবা, তখন তোমরা নিজেরাও বুঝতে পারবে আসলে এর যে একটা আনন্দ, এই আনন্দটা প্রকাশ করার মতো নয়। তো সবার জন্য শুভকামনা রইলো। আর যারা চান্স পাও নাই বা মেরিট লিস্টে আসো নাই, তাদেরকেও বলবো ধৈর্য হারিও না। সৃষ্টিকর্তা হয়তো তোমাদের জন্য আরো ভালো কোনো কিছু লিখে রাখছেন তোমাদের কপালে। সো ধৈর্য হারিও না, যে যে অবস্থায় আছো সেই অবস্থায় থেকে লাইফটাকে সামনে এগিয়ে নিয়ে যাও। জীবনটা একটাই, ওই একটা লাইফে এমন কোনো কিছু করো যাতে মৃত্যুর পরও মানুষজন তোমাকে মনে রাখে আর কি। ঠিক আছে, তো এই হইলো আর কি এই বিষয়। তো চলেন তার আগে আমি একটু দেখিয়ে নিই তোমাদের মেসেজগুলা, যে মেসেজগুলা সত্যি আমাকে অনেক আনন্দ দিছে আর কি। তো তার আগে একটা সরি চেয়ে নিচ্ছি, তোমাদের অনুমতি ছাড়া তোমাদের অনেক মেসেজ আমি ফেসবুকে আমার লানুইত বিপ্লব গ্রুপে পোস্ট করে ফেলছি আর কি। তো
এই একটা ছেলে, ও আমার কাছে পড়ে নাই, কিন্তু ও আমার কাছে পড়ে নাই, বাট ইউটিউবে আমার যে ফ্রি ক্লাসগুলো ছিল সেই ফ্রি ক্লাসগুলো দেখতে, ফ্রি ক্লাসের পিডিএফ গুলো নিছে। আমি বলছিলাম অনেকে পিডিএফ দিব, তো পিডিএফ গুলো নিছে নিয়ে ও 128 হয়েছে এবং আমাকে জানাচ্ছে। বিষয়টা আমার খুব ভালো লাগছে আর কি। এইরকম আরো যদি আসি, তাইলে এই যে ও আমার কাছে পড়ছে, মানে আমার এক্সাম বেসে ছিল আর কি, ওর রোল ছিল 29, 029, তো ও 125 হয়েছে। তারপর ও মানে ডিপ্রেসড ছিল আর কি, যে ওর মেরিট লিস্ট মেবি 195, হ্যাঁ মেরিট লিস্ট 195, অনেক ডিপ্রেসড ছিল যে চান্স হইব কি হইব না। বাট মেরিটে যেহেতু সেকে 1 থেকে 200% রাখছে, ওরও চান্স হইব। তারপর 192, 140, 160, 41, 42, তারপর 28, তারপর 23, তারপর 15, তারপর 11, তারপর 6। এই ছিল আর কি ওদের মেসেজ। ওদের মেসেজ গুলা সত্যি আমাকে অনেক আনন্দ দিছে। তারপর আরো কিছু মেসেজ ছিল যারা চান্স হয় নাই বাট কৃতজ্ঞতা প্রকাশ করছে। আসলে এই কৃতজ্ঞতা মানে আমার কাছে মনে হয় যে এইগুলা মানে আমি তোমাদের জন্য কোনো কিছু করি নাই আর কি, আমার কাছে মনে হয় আর কি। জাস্ট আমি জাস্ট এই প্যাটার্ন আসে এইভাবে পড়তে হবে, জাস্ট এতটুকুই বলছি। যা চান্স হয়েছে, যা কিছু হয়েছে, সবই তোমাদের। অল ক্রেডিটস গোস টু ইউ, ঠিক আছে? সো এখানে আমার কোনো ক্রেডিট নাই। আমি সেটা মানে কি বলবো, আমার কোনো ক্রেডিট নেই। তোমরা পড়ছো, তোমরা চান্স পেয়েছো, তোমাদের পরিশ্রমটাই সার্থকতার লাভ নিছে আর কি। বাট এই মেসেজ গুলো সত্যি আমাকে অনুপ্রেরণা দিছে। হ্যাঁ, তোমাদের সাথে অনেকের আমি সঠিকভাবে মেসেজের রিপ্লাই দেই নাই, অনেকের সাথে মিসবিহেভ হইছে, কথার মাধ্যমে অনেকে কষ্ট দিয়ে রাখছি, তো তার জন্য সরি আর কি। যাই হোক, তো এখন আসি আমার মূল টপিক্সে, এই ভিডিওর মূল টপিক্সে আর কি। ও ইউটিউবে ক্লাস দেখছে, প্লাস আমার সাথে যুক্ত ছিল। ও একটা মেসেজ ড্রপ করছিল, সেটা কমেন্ট করছিল আর কি, যে ভাইয়া যখন নিজের সব দিয়ে পড়লেও চান্স হয় না, এবার অনেকে ভালো না পড়লেও চান্স হবে কেমনে, এইটা অনেক কষ্ট দেয়। যখন সবার সাপোর্ট দরকার তখন কেউই সাপোর্ট করে নাই। আপনি অনেক হেল্পফুল ছিলেন ভাইয়া, থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। তো যাই হোক, এই ধরনের অনেকেই মেসেজ দিচ্ছে যারা সরাসরি আমার সাথে যুক্ত হতে পারো নাই, কিন্তু আমি সবার কথা বিবেচনা করে আমার পেইড কোর্স গুলো আমি ইউটিউবে এই প্লে লিস্টে আপলোড করছিলাম। যারা অনেকে ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল বাট আমাকে জানাতে পারো নাই আর কি, আমার বেঁচে ভর্তি হওয়ার জন্য, তাদেরকে জন্যই, তাদের কথা বিবেচনা করে আমি সবার জন্যই আমার ক্লাসগুলো আমি ইউটিউবে আপলোড দিয়েছিলাম। আর যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল আমাকে বলছে, অনেককে আমি ফ্রিতেও এড করছি। আসলে পড়ো, আমার একটা ক্যাম্পাসে যদি তুমি আমার জুনিয়র হিসেবে আসো, আমার ছোট ভাই ছোট বোন হিসেবে আসো, সত্যি আমার ভালো লাগবে আর কি। অনেক দূর প্রান্ত থেকে তোমরা আসবা। যাই হোক, তো এখন চলেন ভিডিওর মূল টপিক্স। যে মূল টপিক্সটা ছিল কি, যে আমাদের যে ভর্তির সার্কুলার দিছে, এই সার্কুলারে কেমনে কি সাবজেক্ট চয়েস দিব, অফলাইনে নাকি অনলাইনে দেন, হল টল ফেসিলিটি সবকিছুই এখন বিস্তারিত আলোচনা করবো। দেখো, এইখানে তোমাদের ভর্তির তারিখ ঘোষণা করছে 20 নভেম্বর সকাল 9টা, এবং প্রথম মেরিটে ডাকছে 1 থেকে 200 পর্যন্ত মেরিট লিস্টে যাদের আছে, এবং কোটার যে 1 থেকে 3 মুক্তিযোদ্ধা কোটা, তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী কোটাও 1 থেকে 3, আর চা শ্রমিক সন্তান কোটা হলো 1 থেকে 2। ওকে, এই যে মেরিট লিস্টে যাদেরকে ডাকছে সবার কিন্তু সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়ার যোগ্যতা হবে, মানে সবাই কিন্তু পড়তে পারবে, ঠিক আছে? এখন এইখানের থেকে অনেকেই বাদ যাবে। এই যে বাদ গেল, ধরেন 20 জনের মতো বাদ গেল, পরবর্তী যে সার্কুলারটা ডাকবে ভর্তির জন্য, সেই সার্কুলারে ওই 20 জনের চাহিদাটা পূরণ করে নিবে। তাহলে হোপফুলি মেরিট লিস্ট তোমাদের কত পর্যন্ত যাইতে পারে। প্রথম কলে যদি সবাই ফুলফিল হয়ে যায় তাহলে দ্বিতীয় মেরিট কল দেখার কথা না। আর যদি ডাকে তাহলে সেটা সর্বোচ্চ 220, 30 বা হাইয়েস্ট 240, এর উপরে যাবে না। তার মানে 220 পর্যন্ত ধরতে পারেন যে আপনার সিট হওয়ার পসিবিলিটি আছে আর কি, তবু আমি সিওরিটি দিচ্ছি না। যাই হোক, এখন দেখেন এখানে ভর্তি ফি হইলো আপনার 14,000 টাকা। ভর্তি ফি 14,000 টাকা আর কি, এবং ভর্তি ফির সাথে আপনার সেমিস্টার ফিটাও নিয়ে নিবে, প্রথম সেমিস্টার ফিটা নিয়ে নিবে। সো প্যারা নেওয়ার কোনো কিছুই নাই। আর এখানে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এখানে যা আছে সব কাগজপত্র নিয়ে আসবেন। আর 5 নং যে কাগজটা বলছে, কুটা আবেদনকারীর যথার্থ কর্তৃপক্ষ পিতামাতার এনআইডি কার্ড, এগুলো জাস্ট যাদের কুটা আছে, এই যে শেষের দিকে যে 3টা কুটার সেক্টর আছে না, ওই কুটার সেক্টরের কাগজপত্র আর কি। আর বাকি 4টা সবার জন্য, ঠিক আছে? বাকি 4টা সবার জন্য, কুটা এবং কুটাদারি সবার জন্য। এখন দেখেন এখানে মূল ট্রান্সক্রিপ্ট বলছে এবং ট্রান্সক্রিপ্টের ফটোকপির কথা বলছে। ফটোকপির বিষয়ে যদি আমি বলি, তাইলে বলবো যে এখানে 2 কপি বলছে না, তাহলে 2 কপি ফটোকপি তোমরা নর্মালি আনবা, আর 2 কপি ফটোকপি করে সত্যায়িত করে নিবা। সত্যায়িত কাদের দিয়ে করবা? সহজ কথা যদি বুঝিয়ে বলি তাহলে ফার্স্ট গেজেটেড টিচার, এত ঘাটাঘাটি করতে হবে না। ফার্স্ট গেজেটেড টিচার কারা? যারা বিশেষ ক্যাডার আছেন, আপনারা যেই কলেজেই পড়ছেন এই কলেজে অন্তত একজন করে বিশেষ ক্যাডার আছে, বা সরকারি যতগুলো কলেজ আছে সব কলেজে বিশেষ ক্যাডার আছে, স্যাররা ওই স্যারদের দিয়ে সত্যায়িত করে নিবা। কি জন্য সত্যায়িতের কথা বলছে, যদিও এখানে উল্লেখ করা উচিত ছিল, বা তারা সত্যায়িত নিবে কি না জানি না, সঠিক জানি না, বাট সত্যায়িত ছাড়া কোনো ফটোকপির কোনো ভ্যালু নেই। তাই তোমরা 2 কপি নিজ দায়িত্বে সত্যায়িত করে নিয়ে আসবা, আর 2 কপি নর্মালি রাখবা। যদি সত্যায়িত ফটোকপি চাই তাহলে তো সত্যায়িত সাথে সাথে দিয়ে দিতে পারছো, আর না চাইলে তোমরা ওই নর্মাল যে ফটোকপি আছে এটা দিয়ে দিবা। আর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলতে ওই এসএসসি এবং এইচএসসি যে কলেজ থেকে এবং তোমার স্কুল থেকে যে মার্কশিটটা দিছিল সেই মার্কশিটটা এবং মূল কপিটাই জমা দিতে হবে। এই কাগজগুলো নিয়ে না আসলে অনেকের ভর্তি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। সো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তোমরা 1-2 দিনের মধ্যে কাগজগুলো নিজ দেখতে সংগ্রহ করে নাও। সব কলেজে সব স্কুলে সেইগুলো চলে আসছে আর কি। স্কুল না, সরি, সকল কলেজে কিন্তু সেই কাগজগুলো আছে যাদের বর্তমানে নেই। আর যারা অনেকে ন্যাশনালে ভর্তি আসো তারা অ্যাপ্লিকেশন দিয়ে এই ট্রান্সক্রিপ্ট গুলো তুলে নাও। ওকে, এখন আসি যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তোমার পড়ার মানে তোমার পড়া উচিত কি না, বা কোন ডিপার্টমেন্টে পড়বা।
তো দেখো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আমি মনে করি যে তিনটা ডিপার্টমেন্টই নিয়ারলি সেম। তিনটা ডিপার্টমেন্টের নিয়ারলি সেম বলতে এখানে সিএসসি সবচেয়ে পুরানো ডিপার্টমেন্ট, অর্থাৎ তোমাদের সিএসসি হবে 17তম ব্যাচ। তাহলে বুঝলেন সিএসসি হলো 17 বছর অতিবাহিত হচ্ছে। তোমাদের সিভিল ডিপার্টমেন্ট হবে 10তম ব্যাচ, মানে 10 বছর অতিবাহিত হচ্ছে। তোমাদের ট্রিপলি ডিপার্টমেন্ট হবে 9th ব্যাচ, মানে 9 বছর অতিবাহিত হয়েছে। যেহেতু সিএসসি সবচেয়ে পুরাতন ব্যাচ, প্রায় 17 বছর, তো 17 বছর হিসাবে তার সাফল্যটা বেশি। আর ত্রিপলি এবং সিভিল যেহেতু তাদের থেকে 7 এবং 8 বছর পিছিয়ে, তার মানে তার সাফল্য রেটটা খুব কম। কিন্তু এই না যে তুমি সিভিলে পড়লে বা তুমি সিএসসি তে পড়লে পিছিয়ে থাকবে, এমন কোনো কথা নেই। আর গ্রুপে অনেকে পোস্ট করছে যে কোন ডিপার্টমেন্ট নিব, কোন ডিপার্টমেন্ট ল্যাব ফ্যাসিলিটিস ভালো, অনেকে দেখছি কমেন্টে রিপ্লাই দিচ্ছে। কিন্তু মজার বিষয় হয়েছে তারা কেউ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে যুক্ত নয়। তারা কেউ বলতে বেশিরভাগ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে যুক্ত নয়, অনেকের মেরিট লিস্ট পিছনে আছে। তারা জাস্ট আপনাদের ডিমোটিভেট করে আপনাদের জাস্ট ফোকাসটা আউট করে দিচ্ছে। সো এই ধরনের ফোকাসে কখনোই পা দিবেন না, এই ধরনের ট্রেপে কখনোই পা দিবেন না। নিজেরা একটু ঘাটাঘাটি করেন, আপনার পেশন কি, আপনার আশেপাশে থাকলে তাদের কাছ থেকে খোঁজখবর নেন, আপনার রিলেটিভস কেউ থাকলে তাদের কাছ থেকে খোঁজখবর নেন যে আপনার কোন সাবজেক্টে পড়া উচিত। কারণ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চান্স পাওয়ার থেকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের টিকিট থাকা হলো বড় চ্যালেঞ্জ। আপনি আবেগের বসে সিএসসি নিলেন, আপনি আবেগের বসে সিএস ট্রিপলি নিলেন, আপনি আবেগের বসে সিভিল নিলেন, কিন্তু এক সেমিস্টার যাওয়ার পরে দেখলেন যে আপনার আর ওইটা ভাল লাগে না, তখন কিন্তু আর আপনার কোনো ওয়ে থাকবে না। ঠিক আছে, তো একটু ভেবে চিন্তে ডিসিশন নিয়ে সাবজেক্ট চয়েসটা দিবেন। এখন সাবজেক্ট চয়েসটা কিভাবে দেবেন? সাবজেক্ট চয়েসটা হবে ওই যে 20 তারিখ যখন আসবেন তখন আপনাকে প্রথম লিস্ট থেকে, যেমন মেরিট লিস্টে 1, মেরিট লিস্টে 2, এভাবে স্যাররা সামনে রাখবে। সেখানে যাবেন, সকল ডকুমেন্টস প্লাস টাকা ফিটা জমা দিবেন। দেওয়ার পর স্যার জিজ্ঞেস করবে আপনি কোন সাবজেক্ট নেবেন। যে এক আছে তার ক্ষেত্রে 3টা সাবজেক্টেই মানে ওপেন আছে, ও চাইলে যে কোনোটা নিতে পারে। এইভাবে সিরিয়ালি পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী যাবে, মেরিট অনুযায়ী যাবে। এখন শেষের দিকে যারা যাবেন তাদের ক্ষেত্রে দেখবেন যে লাইক দ্যাট 160 170 যখন যাবেন তখন তাদের দিকে একটা সাবজেক্টই যাবে, হতে পারে সেটা সিএসসি, হতে পারে ট্রিপলি, হতে পারে সিভিল। তো শেষের দিকে মেরিট লিস্ট যাদের তাদের ক্ষেত্রে একটাই অপশন, একটাই সাবজেক্টে নেওয়ার। তো এই হলো সাবজেক্টের বিষয় আর কি, সেটা অফলাইনেই ফুলফিল করতে হবে। তারপরে আসেন ল্যাব ফ্যাসিলিটিস। এখন বলি এইটা যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, এখানে ল্যাব ফ্যাসিলিটিস এর আমি বলবো না যে আহামরি এতটা ভালো আর আহামরি এতটা খারাপ। উন্নত মানের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এখানে 50% বলতে পারে ল্যাব ফ্যাসিলিটিস। আমি এত বাড়িয়ে কোনো কিছুই বলবো না, মানুষের টেপে পা দেওয়ার দরকার নেই, রিয়েলিটিটা বলছি। কারণ তোমাকে আমি বলবো আমার এখানে ল্যাব ফ্যাসিলিটিস ভালো, দেন তুমি আসলা এক সেমিস্টার গেল, তারপর তুমি আমাকে গালি না দিয়ে আমার বাবা মাকে গালি দিবা, এই জিনিসটা আমি সহ্য করতে পারি। সো এখানে ল্যাব ফ্যাসিলিটিস 50%, ধরেন বুয়েটের 50% ল্যাব ফ্যাসিলিটিস পাবেন, বা আপনি সাস্টের সিভিল ইঞ্জিনিয়ারিং বা সাস্টের যে সিএসসি আছে এইগুলো থেকে ল্যাব ফ্যাসিলিটিস 50% পাবেন। আর কি বলবো, আর টিচার সংকট এখন টিচার্স চাহিদাটা একটু বাড়ছে আগে, তবে কিছুটা সংকট আছে। এবং এখানে একটা বেনিফিট হইলো যে আপনি প্রতি সেমিস্টারে আপনি রিসার্চ করে আপনার আশেপাশের ভালো টিচার কিন্তু আপনি আনতে পারেন, যেহেতু গেস্ট টিচার আনার সুযোগ আছে সেহেতু আপনি আনতে পারবেন। যেমন সিভিলে আমরা অনেক স্যারকে, আমাদের ডিপার্টমেন্ট অফ হেডকে বলে আমরা অনেক সাস্টের ভালো টিচার আনতে পারি, বা সাস্টে থেকে যারা সদ্য বড় ভাইরা বের হয়েছে উনি পড়াতে পারেন এমন টিচার আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ হেডকে আমরা নোটিশের মাধ্যমে জানাই, উনি চেষ্টা করেন আমাদের সেই টিচার গুলা মেনটেন করার। সো এইটা একটা ভালো একটা বেনিফিট যে একটা ফিক্সড টিচার প্যানেল নাই, চাইলে আমরা রিসার্চ করে অন্যান্য টিচার প্যানেল আনতে পারি যদি আমাদের আওতায় থাকে। আর কি, আর হইলো তোমাদের এমএসসি করার ক্ষেত্রে আপনার যদি যোগ্যতা থাকে আপনি দেশের যে কোনো প্রান্তে এমএসসি করতে পারবেন, দেশ কেন দেশের বাইরেও এমএসসি করতে পারবেন। আর হইলো গিয়ে আপনি বিভিন্ন ইয়েতে চান্স পাইছেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন, লাইক দ্যাট সোসিওলজি, লাইক দ্যাট অ্যানথ্রোপোলজি, এইগুলা থেকে আমি বলবো যে আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা মোর দেন বেটার। এখন আবার ন্যাশনাল নর্মাল সাবজেক্ট এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে একটু রিসার্চ নিজেরা করে নেবেন। তারপর আমি তো বললাম জব ক্ষেত্রে আপনার পেশন কি এইটা দেখে আপনি আসবেন। কারু হতায় আমার এই ভিডিও দেখেও কখনো আসবেন না। আপনার আশেপাশের যে সিনিয়র আছে, অফলাইন সিনিয়র আছে, যাকে আপনি সিনিয়র পার্সোনালিটি, বা আপনার আশেপাশে না থাকুক, আপনার কলেজের অন্তত একজন ভাই আছে যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েন, উনাকেই আপনি পার্সোনালি নক দিবেন, উনি আপনাকে রিয়েলিটিটা বলতে পারবে। তো আমি আর এখানে সাবজেক্ট গুলো নিয়ে এত ডিপলি না বলি, ঠিক আছে। তারপরে যদি প্রয়োজন মনে করো আমাকে পার্সোনালি বলতে পারো, আমি মানে যতটুকু রিয়েল সবগুলো আমি শেয়ার করবো এই ভিডিওতে, সকল রিয়েলিটি শেয়ার না করেও বেটার, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আর কি বিষয়। এখন হলে থাকার বিষয়, ছেলেরা হলে আসলে ফার্স্টলি তোমাদের গণরুমেই থাকতে হবে, আর মেয়েরা হলে আসলে গণরুম, মেয়েদেরও মেবি কিছুদিন গণরুমে থাকতে হবে, বাট মেয়েরা সিট পেয়ে যায় এবং সকলের হলে জায়গা হবে। এবং হল ফি প্রতি সেমিস্টার না, প্রতি মান্থলি 200 টাকা। এই 200 টাকার মধ্যে ইনক্লুডেড আছে তোমার ব্যাড বিল, তারপর তোমার কারেন্ট বিল, তারপর আর যা যা আছে আর কি, গ্যাস বিল, ওয়াইফাই তো পার্সোনাল ওয়াইফাই, সবকিছু মানে 200 টাকা হলো তোমার রুম ফি। আর সেটা প্রতি সেমিস্টারে নেই, 6 মাসে একটা সেমিস্টার হয়, তো সেমিস্টার ফির সাথে আলাদা একটা নোটিশ দিয়ে হল ফি গুলো নিয়ে নেয় যারা হলে থাকেন আর কি। আর হলে ডাইনিং এর ব্যবস্থা আছে, ছেলেদের বয়েজ ডাইনিং এ পার ডে 85 টাকা, আর মেয়েদের ডাইনিং এ মেবি 65 বা 70,
ঠিক আছে, বাট হল ফিটা সেম। এখন চাইলে তুমি ইয়ে করতে পারো যে তুমি হলের ডাইনিং অন করতে পারো, আবার সাইডে আমাদের টং আছে, তারপর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি আছে, নয়াবাজার আছে, এইখানেও আপনারা ওপেন করতে পারেন। আবার হলের মানে আমাদের ক্যাম্পাসের আশেপাশে অনেক মেস আছে, এই মেসে উঠতে পারেন। এটা নিজেদের একান্তই ব্যক্তিগত বিষয় আর কি। আর গেল হইল গেরি কি, আর ভর্তি সাক্ষাৎকারের কথা বললাম। আর এখানে যেহেতু 14,000 টাকা দিছে, তো তোমাদের পার সেমিস্টারে একটা অ্যামাউন্ট বলে দিই, সেটা তোমাদের পার সেমিস্টার খরচ আসতে পারে 12 থেকে 14,000-এর মধ্যে। তাহলে এখন 8টা সেমিস্টারে হিসাব করে দেখে নাও কত হাজার আসবে, প্রায় 1 লাখ এর মতো আসবে আর কি। আর এখানে যে ডিপার্টমেন্ট গুলো আছে, ডিপার্টমেন্ট অফ সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপর ডিপার্টমেন্ট অফ সিএসসি, তারপর ডিপার্টমেন্ট অফ ত্রিপলি, এইগুলা পেজগুলো ভিজিট করতে পারো, সিনিয়রদের অনেক সাফল্য দেখতে পারবে। এখন কথা হলো, সিনিয়রদের সাফল্য হয়েছে বিধায় তোমার সাফল্য হবে বা তোমার ব্যর্থতা হবে না, এমন কোনো কথা নেই। তুমি যে ডিপার্টমেন্টই নাও, সেই ডিপার্টমেন্টে তোমাকে কঠোর অধ্যবসায়ী হতে হবে। যারাই চান্স পাইছেন বা যারাই এখন উচ্চ পর্যায়ে আছেন, তারা কেউ কিন্তু অধ্যবসায় ছাড়া চান্স পায় নাই। তুমি যে এখানে সেকে চান্স পাইছো, তুমি কি বলতে পারো তুমি পড়াশোনা না করে চান্স পাইছো? অবভিয়াসলি সেটা বলতে পারবে না। এখন হয়তো বা বলতে পারো যে আমি কোনো কিছু যা মনে চাই তা গিয়ে ইয়ে হয়েছে, আসলে এইগুলো বলা যায়, কিন্তু রিয়েলিটিটা এইটা না। হয়তো বা একটু বেশি একটু কম, অনেকের মেধা শক্তির উপর ডিপেন্ড করে, হয়তো বা বেশি বা হয়তো বা কম, কিন্তু পরিশ্রম তুমি করছো, পরিশ্রম ছাড়া তুমি এখানে চান্স পাও নাই। ঠিক আছে, তো এই হইলো আর কি ওভারঅল কথাবার্তা। তো এরপরেও যদি কোনো কিছু বাকি থাকে আর কি, ও আরেকটা জিনিস, আইইবি, ঠিক আছে, সেটা সিভিলের অনেকটা ভেরি করে আর কি। তো সেটা ভেরি করে বলতে, তুমি যদি গভর্নমেন্ট জবের দিকে যাও, গভর্নমেন্ট জব বাংলাদেশের ক্ষেত্রে, সেই বাংলাদেশের ক্ষেত্রে অনেক ডিপার্টমেন্টেই তোমার আইইবি চায় আর কি। তো সেটাতে একটু প্রবলেম হইতে পারে, বাট আহামরি প্রবলেম হবে না। তো দিন শেষে তুমি অনেক জবই করতে পারো, কারণ সিভিল থেকে কি হয়েছে, আমাদের বিসিএস ক্যাডার আছে, আমাদের ব্যাংকার আছে। তারপর আরেকটা ইনফরমেশন দিই, ইনফরমেশন না, আমি ভাইয়ের আইডিটাই দেখেন, আশা করি ভালোই লাগবে তোমাদের। প্রথমে ভাইয়ের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আপনার অনুমতি ব্যতীত আমি আপনার আইডিটা শেয়ার করছি। উনি হলেন মাসুদ পারভেজ সৌজন ভাই, আমাদের সিভিল ফার্স্ট ব্যাচের ভাই। উনি এইখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে, এইখান থেকে গ্রাজুয়েশন দেখেন, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এইখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন উনি দেশে বিদেশে ট্যুর দিয়ে বেড়াচ্ছেন। মানে ওনার পেশন হলো ট্যুর দেওয়া, ট্যুর গাইড হিসাবে। ওনার একটা পেজও আছে, পেজের নামটা সঠিক মনে নেই। উনি দেখেন এই যে ইভেন্ট গুলা চালু করছে, ওইটা হয়তো বা ভাইয়ের পেশন। সো তোমাকে যেন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে এমন কোনো কথা নেই। তুমি সম্পূর্ণ তোমার পেশনের উপরে ডিপেন্ড করে আর কি, এটাই বলবো। সো আমার কাছে পড়ে বা আমার কথা শুনে তুমি এখানে ভর্তি হবা এমনটা না। তুমি একটু রিসার্চ করো, যেহেতু তুমি একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসতে যাচ্ছ, তো রিসার্চ ক্যাপাসিটি এখন না হোক, 2 দিন 3 দিন পরে তোমার কাজে লাগবে। সো এই জিনিসটা এখন থেকে রিসার্চ করো না। ইউটিউবে আপনি সাবজেক্ট রিসার্চ নেন, এই সাবজেক্টের সিভিলের দেশে, তারপর দেশের বাইরে অপরচুনিটি কেমন, এগুলো দেখেন। তারপর আপনার ড্রিম এমএসসি করার জন্য যে আউট কান্ট্রি গুলো আপনি চয়েস করে রাখছেন, সেই কান্ট্রি গুলোর সার্কুলার দেখেন, সেই কান্ট্রি গুলোর রিকোয়ারমেন্ট দেখেন। সময় আছে তো আপনার, 20 তারিখ যেহেতু আপনি আসবেন, আজকে 13 তারিখ, আরো 7 দিন সময় আছে। এই 7 দিনে আপনি সুস্থ মস্তিষ্কে থিঙ্কিং করেন, সুস্থ মস্তিষ্কে রিসার্চ করেন, উজুকে পা দিয়ে আসবেন না। ঠিক আছে, তো এই ছিল আর কি ভুংবাং কথাবার্তা। তো যাই হোক, সকলের জন্য শুভকামনা রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।